গুড মর্নিং বচ্চো, সবাই ভালো আছো তো? আজকে আমরা নতুন টপিকস এক্স রে স্পেকট্রাম, মানে আজকের আলোচনাটা হচ্ছে কি এক্স রে কীভাবে সৃষ্টি হলো, এক্স রের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় রয়েছে, এক্স রে দিয়ে কী কাজ করা হয়, এক্স রের বৈশিষ্ট্য কী কী, এক্স রে কী, কীভাবে আসলো, এর আবিষ্কারককে, কেন আবিষ্কার করা হলো, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা একটা লেকচার নাম্বার 17 তৈরি করছি। হয়তো একটু লেন্দি হবে, কিন্তু প্রত্যেকটা তথ্য খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে এবং খুব ভালো জায়গা। একদম সৃষ্টির প্রথম দিকে অনেক গল্প আছে, সেই সমস্ত না বলে আমরা মেন্ডেলিভ থেকে যদি স্টার্ট করি, মানে 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ তার পুরাতন পিরিয়ডিক টেবিল বা ওল্ড পিরিয়ডিক টেবিল তৈরি করে। সেখানে সেই পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে প্রধানত সাজানো হয়েছে মৌলের অ্যাটমিক ওয়েট বা ভর সংখ্যার উপর। পরবর্তীতে 1913 খ্রিস্টাব্দে হেনরি মোজলে তার এক্স রে অ্যানালাইজ করে এক্স রশ্মি যখন আবিষ্কার হয়, তারপরে সেই এক্স রশ্মিকে কাজে লাগিয়ে বিভিন্ন মৌলের সঠিক বৈশিষ্ট্য, যে মৌলর সজ্জাটা কি আদৌ ঠিক রয়েছে, মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটি কি আদৌ ঠিক রয়েছে কি ভুল রয়েছে, সেই সমস্ত বিষয়ে একটা তিনি স্বচ্ছ ধারণা দিয়েছিল, যা ওয়ার্ল্ড ওয়েবে এখনও চলছে। এখনও পর্যন্ত সেই মোজলের যে নিউ পিরিয়ডিক টেবিল, দ্যাট মিনস মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। তা সেটা কিভাবে আসলো? এক্স রে সম্পর্কে, মানে এক্স রের আবিষ্কারক অ্যাকচুয়ালি উইলহেলম রনজেন্ট। 1895 খ্রিস্টাব্দে তিনি একটা এক্স রে টিউব বা একটা সিআরও, যেটাকে বলা হয় ক্যাথোড রে অসিলেটর, ক্যাথোড টিউব বা ডিসচার্জিং টিউব, সেই টিউবে তিনি প্রথম এক্স রশ্মি তৈরি করে, প্রথম দেখতে পায় বা তৈরি করে 1895 খ্রিস্টাব্দে। তাহলে যদি বলা হয় কত খ্রিস্টাব্দে এক্স রশ্মি আবিষ্কার, কত খ্রিস্টাব্দে? এক্স রে মেনলি আবিষ্কার হয়েছিল 1895 খ্রিস্টাব্দে, in 1895, in the year of 1895, scientist Sir Wilhelm Röntgen এক্স রশ্মি আবিষ্কার করে। দেখো এখানে ছোট্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে, ছোট্ট, সেটা হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে বা 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম, কিন্তু এখানকার যে আসল বিষয়টা কাইন্ডলি ভালো করে বোঝার চেষ্টা করবে, নাহলে তোমরা বই পড়েও বুঝতে পারবে না কী বলতে চাইছি। এক্স রশ্মি দিয়ে কী করা সেটা তো আমরা সবাই জানি, যে হাড় ভেঙে গেলে সে হাড়ের প্রতিচ্ছবি তৈরি করা হয়, কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার অনেক রকম ব্যাপার আছে, সেটা কোন রেঞ্জের মধ্যে বলছে সেটা আমরা পরবর্তীতে আসছে, সেটা সবাই বুঝতে পারবে। কিন্তু যে এই এক্স রশ্মিটা কীভাবে আসলো, সেই বিষয়টা আমরা প্রথম দেখব। যে সায়েন্টিস্ট স্যার
Wilhelm Röntgen in the year of 1895 are first discovered X-ray in a Coolidge tube or cathode tube or CRO tube. CRO means cathode ray oscillator tube. সেই ক্যাথোড রে অসিলেটর টিউবটা কী ছিল সেই সম্পর্কে একটু আমরা একটু দেখার চেষ্টা করি। আমার সঠিক কতটুকু মনে আছে জানি না, আমরা একটু দেখার চেষ্টা করি। মানে একটা ফিলামেন্ট থাকবে, আমরা যতটুকু মনে পড়ে একটা ফিলামেন্ট থাকবে এরকম, ফিলামেন্ট, এবং এর সঙ্গে একটা সুইচ, দ্যাট মিনস ভোল্টেজ কন্ট্রোলার, যেখানে সুইচ অন করলে বা অফ করলে একটা বাতি আর কি, সেটা নিয়ন বাতি হতে পারে, সেটা হাইড্রোজেনের বাল্ব হতে পারে, যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে উদ্ভাসিত করা যেতে পারে, হিলিয়াম গ্যাসকে উদ্ভাসিত করা হতে পারে, সোডিয়াম গ্যাসকে উদ্ভাসিত করা হতে পারে, মানে এক্সেট্রা। কোনো একটি চেম্বারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস রাখা হয়েছে, যেখানে আমরা এখানে কী করলাম, হিট করলে বা এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে যেটা কী হবে, প্রথম ফিলামেন্ট জ্বলে উঠলে সেখান থেকে একটা শক্তি উৎপন্ন হবে। এই সিস্টেমটাকে আমরা কি করলাম, একটা টিউবের মধ্যে রাখলাম করলাম। এই সিস্টেমটাকে আমরা কি করলাম, একটা টিউবের মধ্যে, একটা টিউব, যে টিউবের এখানে একটা উইন্ডো রাখলাম, এখানে একটা উইন্ডো থাকবে, জানালা, যেদিকে রশ্মি বেরোতে পারবে। এখানে একটা ক্যাথোড প্লেট রাখা হলো, এবং এখানে একটা টার্গেট মেটাল, মানে বিষয়টা আগে বোঝার চেষ্টা করো। টিউব, ওখানে বিভিন্ন বইয়ের এই পিকচারটা বিভিন্ন রকম হবে, কিন্তু মেইন যে থিঙ্কিং, মেইন যে ইনফরমেশন, সেই ইনফরমেশনের কোথাও ভুল থাকবে না। আলোচনাটা আমরা দেখবো যে কি বলতে চাইছি, সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করবো। দেখবে একটা ল্যাম্প থাকবে, একটা ক্যাথোড প্লেট থাকবে, একটা টার্গেট ম্যাটার থাকবে, একটা উইন্ডো, সে উইন্ডো এদিকে থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে, যেদিক থেকে রশ্মিটা বেরোবে সেটা থাকবে। এটা একটা টার্গেট ম্যাটার, যে ম্যাটারটা আমরা এক্সাম যে কোনো প্লেট হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে, যে কোনো মৌল হতে পারে, যেটা এই এক্সপেরিমেন্টগুলো খুব ভালো করেছিল মোজলে। কিন্তু মেইনলি তো এর আবিষ্কারক রনজেন্ট, এই রনজেন্টের জন্য তো এটা করতে পেরেছিল, তাই না? তো সেটা আমরা দেখব যে কি করে আসে। এখানে এই ক্যাথোড প্লেটের সঙ্গে একটা হাই ভোল্টেজ কন্ট্রোলার পোটেনশিয়াল এটা রাখা হয়। এটাকে কোনোভাবে স্ট্যান্ড করে এটাকে আটকে রাখা হয়, কোনো অসুবিধা নেই, এটাকে স্ট্যান্ড করে রাখা হচ্ছে কোনোভাবে। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট আটকে রাখা হচ্ছে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমরা সুইচ অন করব, তখন এখানে একটা বাল্ব জ্বলে উঠবে, কোনো একটা গ্যাস চেম্বার উদ্ভাসিত হবে, লাইট নির্গত হবে, রশ্মি নির্গত হবে, সেটা যে কোনো হতে পারে, যেখান থেকে রে নির্গত হয়, সেটা এক্সরে হতে পারে, গ্যামা রে হতে পারে। সেই কোথা থেকে এই রশ্মিগুলো আসে, কীরকম রে, আমরা এই এক্সপেরিমেন্টটা শেষ হয়ে গেলে আমরা দরকারে এই রশ্মি সম্পর্কে একটু আলাদা করে বলবো, যে সূর্য থেকে কীভাবে সমস্ত রশ্মি পৃথিবীর দিকে আসে, কিন্তু পৃথিবীতে সমস্ত রশ্মি এসে পৌঁছয় না, সেটা আমরা পরে আসছি। এখানে যে রশ্মিটা উৎপন্ন হয়, সেই রশ্মিটা আসার পরে এখানে কি হয়, যে প্রচুর ইলেকট্রন জমা হয়, এবং এই ক্যাথোড প্লেটে প্রচুর ইলেকট্রন জমা হওয়ার ফলে এখানে কি হয়, আমরা কি করি, যে এই ক্যাথোড প্লেট এবং টার্গেট ম্যাটারের মধ্যে একটা উচ্চ ভোল্টেজ বা উচ্চ বিভবযুক্ত শক্তিওয়ালা, উচ্চ বিভবযুক্ত একটা
ব্যাটারিকে আমরা যুক্ত করে এর নেগেটিভ প্রান্তটা এর সঙ্গে আর পজিটিভ প্রান্তটা এর সঙ্গে রাখা হয়। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হবে সেই ইলেকট্রনগুলো এখানে জমা হবে এবং এইদিকে একটা ইলেকট্রনের চাপ বাড়বে, এদিকে একটা উচ্চ ইলেকট্রনের চাপ বাড়বে, এইদিকে একটা প্রোটনের চাপ, কারণ এটা পজিটিভ রয়েছে, একটা প্রোটন মানে এখানে প্রোটনের দিকে ম্যাটার হয়েছে, মানে এই প্লেটটা একটা ধনাত্মক আচরণ করবে, এটা ঋণাত্মক আচরণ করবে এবং এই চাপটা অনেকটা বেশি হবে। ফলে কি হবে, এখানে সেই শক্তি সহ্য করতে না পারে ইলেকট্রনগুলো এদিক থেকে বেরিয়ে এদিকে মানে অন্যদিকে বেরোতে, ইলেকট্রনগুলো বেরোবে, নির্গত হয়ে বিভিন্ন দিকে বেরোতে শুরু করবে। কিন্তু যেহেতু এদিকে একটা টার্ম রয়েছে অ্যাট্রাকশন, সিন্স দ্য নেগেটিভ চার্জ and positive charge should be create a attractive force, so the electron towards the stationary positive charge, তাহলে এই ইলেকট্রনগুলো স্থির ধনাত্মক আধানের দিকে গতিশীল হবে এবং সেটা উচ্চ গতিতে গতিশীল হবে। তাহলে এখানে প্রচুর ইলেকট্রনের দিকে যাবে, ইলেকট্রন না অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রে। ঠিক আছে, এখানে সরি এটা ভুল বললাম, এটা ইলেকট্রনই আসবে, এখান থেকে প্রচুর সংখ্যক ইলেকট্রন আসবে। ইলেকট্রন আসার পরে এখানে কি ঘটনা ঘটবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা এক্সপেরিমেন্টে ইম্পর্টেন্ট না, জায়গাটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই দিক থেকে ইলেকট্রন অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসার পরে টার্গেট ম্যাটারকে আঘাত করলো। সেই ম্যাটারটা কি হতে পারে, সেই ম্যাটারটা মেইনলি আমরা ইউজ করব হাইলি মেল্টিং পয়েন্ট, হাইলি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, যার গলনাঙ্ক বেশি, যে সমস্ত পদার্থের গলনাঙ্ক বেশি সেই সমস্ত পদার্থের মধ্যে কোনো একটা পদার্থকে আমরা এখানে চুজ করবো। কেন, তার কারণ এই যে গলনাঙ্ক কম হয় তাহলে সে সহজেই গলে যাবে, আর উচ্চ গলনাঙ্ক হলে এটা এই এক্সপেরিমেন্টটা ভালো করা যাবে, এক্স রশ্মির যে ঘটনাটা খুব ভালো করে করতে পারবো। সেটা যদি আমরা টিন দেই, যে টিনের পরমাণু ক্রমাঙ্ক কত 50, যদি আমরা সিলভার নেই, গোল্ড নেই তাহলে 79, সিলভার নেই 47, ইউরেনিয়াম নেই 90 অ্যান্ড এক্সেট্রা, থোরিয়াম নেই 82 অ্যান্ড এক্সেট্রা। আমরা যে কোনো একটা যাদের যাদের গলনাঙ্ক উচ্চ, মানে অতি উচ্চ উষ্ণতায় যারা গলে, লোহা হতে পারে, এখানে ফেরাস হতে পারে, আয়রন হতে পারে, লোহা হতে পারে, তো এদেরকে আমরা এদের মধ্যে কোনো একটা পদার্থ নিলাম। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করে এখানে, ঠিক আছে, পদার্থ নিলে কি হবে, একটা প্লেট, জাস্ট ধরেন একটা প্লেট, কোনো একটা প্লেট রয়েছে, প্লেট এরকম একটা প্লেট, এই যাত্রাপথে একটা প্লেট আছে, লোহার প্লেট আছে বা রূপোর প্লেট আছে বা টিনের প্লেট আছে। সেই প্লেটটা মানে কি সূক্ষ্ম প্লেট, প্লেটটা অতি মোটা হলে হবে না, প্লেটটা সূক্ষ্ম পাতলা। প্লেটের মধ্যে কি আছে, প্লেটের মধ্যে মেইনলি প্রচুর সংখ্যক অ্যাটম বা পরমাণু আছে। কারণ আমরা পরমাণুর যে ইন্ট্রোডাকশন বা পরমাণুর যে ভূমিকা, সেখানে আমরা বলেছিলাম যে পরমাণুকে জানতে গেলে কোনো একটি প্লেটকে, সে সোনা হোক বা রূপো হোক, একটি প্লেটকে এতটা পাতলা করতে হবে যেটা ইন দ্য অর্ডার অফ 10⁻⁻⁷ মিটার, মানে এত মিটার অর্ডারে, মানে এক মিটারের মানে 1 কোটি ভাগের 1 বা 10 কোটি ভাগের এক ভাগকে যদি যতটুকু করলে, মানে 1 ভাগ করলে যতটুকু হবে ততটুকু ভাগের মধ্যে ততটুকু পাতলা, মানে একটা পেজকে, একটা বইয়ের পেজকে যদি আমরা মোটামুটি 1000 টাইমস পাতলা করি, যতটুকু হবে ততটুকু পাতলা, মানে ম্যাটারকে আমরা ম্যাটারের মধ্যে পরমাণু থাকে। তো অতটুকু নয়, আমরা একটা পাতলা প্লেট নেব, নিয়ে এই ইলেকট্রন যে ছুটে আসবে সেই ইলেকট্রন এখানে থাকলো। তাহলে কি হবে, ইলেকট্রন যখন এই ছুটে এসে এখানে টার্গেটকে আঘাত করবে। এবার এটা যে পরমাণু, এটা যে ম্যাটার, সেই ম্যাটার অনুসারে এটা পরমাণু স্ট্রাকচার হবে। যদি এই ম্যাটারটা তোমাদের সোডিয়াম হয়, তাহলে সোডিয়ামের প্লেট যদি হয়, তাহলে সোডিয়ামের প্লেট হলে তোমার কি হবে, সোডিয়ামের প্লেট হলে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষে 1টি ইলেকট্রন থাকবে। যদি অন্য কোনো ধাতু হয়, তাহলে তার যা ইলেকট্রন সজ্জা বা তার যা অ্যাটমিক সজ্জা, সেই হিসেবে এখানে মানে পরমাণু সজ্জিতভাবে আছে। এই হিসেবে আমরা এবার দেখলাম যে এই একটা ইলেকট্রন, ধরে নাও দ্য বিম অফ ইলেকট্রন, এটাকে আমরা একটু বিষয়টা এখানে বোঝার চেষ্টা করব। ধনাত্মক ইলেকট্রন 2টি,
ইলেকট্রন 8টি, ইলেকট্রন 8টি, 18টি, 32টি, তাহলে কি আসলো 2 8 8 18 18 32 32 118 118টি মৌল। এটাকে বলা হয় কে কক্ষ, কে এল এম এন ও পি কিউ। 7টা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়। প্রথম পর্যায়ে 2টি ইলেকট্রন, 2টি, 8টি 8টি 18টি 18টি 32টি মোট 7টি কক্ষ বা 7টি অরবাইট রয়েছে। সে অরবাইটের সেটা যে কোনোটা হতে পারে। যদি হাইড্রোজেন হয় তাহলে শুধুমাত্র এই কক্ষ পর্যন্ত থাকবে এবং একটা ইলেকট্রন থাকবে। যদি হিলিয়াম হয় তাহলে এটাই শেষ কথা। লিথিয়াম হয় তাহলে এই কক্ষ পর্যন্ত থাকবে কিন্তু এই 7টি ইলেকট্রন থাকবে না। তাহলে বেরিলিয়াম হলে ইলেকট্রন বাড়তে থাকবে, সোডিয়াম হলে এই কক্ষ পর্যন্ত থাকবে, একটা থাকে, বাকিগুলো থাকবে না। তাহলে যে পরমাণু হবে এখানে যে ম্যাটারটা আমরা চুজ করবো, অবশ্যই সেই ম্যাটারটা কি চুজ করবো, যার মেল্টিং পয়েন্ট হাই। তাহলে হাই মেল্টিং পয়েন্ট বা হচ্ছে গিয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি পরমাণু, একটি ধাতব পাত যদি আমরা এখানে রেখে এই ক্যাথোড, এটাকে বলা হয় সিআরও টিউব, টিউব বা ক্যাথোড রে অসিলেটর টিউব, বা এটা এক্স রে তৈরির একটা টিউব বলা হয়, বা এটাকে ডিসচার্জিং টিউবও বলা হয়, এটাকে কুলিজ নলও বলা হয়, এটসেট্রা। তো এই ক্যাথোড রে টিউবে এইভাবে যখন ইলেকট্রন ছুটে আসলো, তখন কোনো একটি ইলেকট্রন উচ্চ গতিতে এখানে ছুটে আসলো। আসার পরে এখানে তথা এই অ্যাটমের মধ্যে আসবে। এই অ্যাটমের মধ্যে আসলে মেনলি দুটো ঘটনা ঘটবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ঘটনাটা এখানে, কারণ অ্যানালাইজ করা হচ্ছে এখানে নয়, অ্যানালাইজ করা হচ্ছে এর ভেতরের অ্যাটমকে। অ্যাটমের মধ্যে অ্যাটমের ধারণা জানলে আমরা এর ধারণা জানবো। তাহলে এখানে যে ইলেকট্রন ছুটে আসলো, সেই ছুটে এসে এই ম্যাটারকে, এটাকে আমরা টার্গেট ম্যাটার বা ডিটেক্টর বলা হয়। এটাকে ডিটেক্টর বলা হয় বা টার্গেট ম্যাটার বলা হয়। ডিটেক্টর এই কারণে বলা হয় কারণ যেগুলোকে আমরা আমাদের চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি না, তাদেরকে ডিটেক্টর বলা হয়। যেমন আমাদের চোখে দৃশ্যমান পাল্লা কত? আমাদের চোখে দৃশ্যমান পাল্লা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। কিন্তু এই এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 0.1 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম। তাহলে এটা কি আমাদের দৃশ্যমান পাল্লার মধ্যে নেই? তাহলে এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা যেহেতু এর থেকে অনেক কম, তাহলে আমরা আমাদের চোখ দিয়ে এক্স রশ্মিকে দেখতে পাবো না। ফলে যে যন্ত্র এক্স রশ্মিকে অনুভব করতে পারবে, যে যন্ত্র এক্স রশ্মিকে মানে মেজার করতে পারবে, জানতে পারবে যে এখানে এক্স রশ্মি নামক কোনো একটা রে আসলো, শক্তি আসলো, তাহলে যেটা মাপতে পারে তাকে বলা ডিটেক্টর। মানে যদি আমরা নিজেরাই মাপতে পারি তাহলে সেটাকে বলা অবজারভার। কোনো ব্যক্তি সরাসরি যদি কোনো বিষয় কোনো কিছুকে পরিমাপ করতে পারে, সেটা সাউন্ড কোয়ালিটি হোক, বা সেটা কোনো একটা ভিডিও কোয়ালিটি হোক, বা সেটা কোনো একটা এক্সপেরিমেন্ট হোক, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সরাসরি সেই বিষয়টাকে অ্যানালাইজ করতে পারে, তাহলে সেটাকে বলা হয়, যদি সরাসরি অ্যানালাইজ করতে পারে তাহলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি অবজারভার। আর যদি সেটাকে অ্যানালাইজ করতে না কোনো যন্ত্রের সাহায্যে সেটাকে অ্যানালাইজ করা হয়, তাহলে সেটাকে বলা ডিটেক্টর। তাহলে এখানে একটা ডিটেক্টর, দ্যাট মিনস প্লেট, দ্যাট মিনস টার্গেট প্লেট বা টার্গেট ম্যাটার। তাহলে আমরা কোনো একটা পরমাণু রাখলাম। এই টার্গেট ম্যাটারে প্রচুর সংখ্যক অ্যাটম রয়েছে। এবার এখান থেকে ধরে নাও কতগুলি ইলেকট্রন ছুটে আসলো, এরকম কতগুলি ইলেকট্রন ছুটে আসলো। আমরা এখানে যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে দেখবো, যে কোনো একটা অ্যাটমের রিয়ালিজমের ক্ষেত্রে দেখবো, সমস্ত ম্যাটার না, যে কোনো একটা অ্যাটমের মধ্যে এখন রশ্মি তো আর এক একটা রশ্মি তো বিশাল বড় না, এক একটা রশ্মি খুবই ক্ষুদ্র, যেটাকে আমরা খালি চোখে দেখতেও পারবো না, আর ডিটেক্টরও আমরা অনুভব করতে পারি না। ডিটেক্টরই বলবে যেটা সেটাই। তাহলে বান্ডেল অফ রে, রশ্মিগুচ্ছ যখন কোনো একটা পরমাণুর মধ্যে এসে পড়ে, তখন দুটি ঘটনা ঘটে। দুটি ঘটনাকে আমরা জানবো। একটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রা, একটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স স্পেকট্রা, বা একটা নিরবিচ্ছিন্ন
বর্ণালী, একটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক বর্ণালী, একটাকে বলা কন্টিনিউয়াস, একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক। এই কন্টিনিউয়াসটা কখন হয় আর বৈশিষ্ট্যমূলক কখন হয়, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কথা, যদি কোনো একটি ইলেকট্রন এখান থেকে ছুটে এসে এর মধ্যে প্রবেশ করার পর সেই ইলেকট্রনটি এই সমস্ত ইলেকট্রনের সঙ্গে, অর্থাৎ এই যে ইলেকট্রন মহল আছে সেই ইলেকট্রন মহলের সঙ্গে কোনো রকম কানেকশন না হয়, অর্থাৎ এদের সঙ্গে কোনো রকম টার্গেট না করে, এদেরকে কোলাইড না করে, এদেরকে সংঘর্ষ না করে, মানে এদের সঙ্গে কোনো রকম ঘর্ষণ না হয়, সংঘর্ষ না হয়। স্যার এতগুলো ইলেকট্রন থাকা সত্ত্বেও সংঘর্ষ হবে না? না, কারণ ইলেকট্রনগুলো এতটাই ক্ষুদ্র কণা যে সেই তুলনায় এটা আমরা বলেছিলাম যে পরমাণুর যে একটা আয়তন, সেই আয়তনে 10⁻12 ভাগের 1 ভাগ জায়গায় নিউক্লিয়াস থাকে, বাকি সবটাই ফাঁকা বলতে গেলে। ইলেকট্রন খুঁজে পাওয়া মুশকিল। তাহলে এই রশ্মি বেশিরভাগ রশ্মি বেরিয়ে যায়। আমরা এটা দেখছিলাম যে 1000টির মধ্যে প্রায় 995টি রশ্মি বেরিয়ে যায় মানে কি? কারোর সঙ্গে কোনো রকম সংঘর্ষ হয়নি। তা প্রথম পয়েন্ট, সংঘর্ষ হতেও পারে, না হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, মানে 98% বলতে গেলে 98-99%। তো যে সমস্ত ইলেকট্রন আসলো ছুটে এসে পরমাণুর ভেতরে প্রবেশ করে বেরিয়ে গেল, সেই সমস্ত পরমাণু, তাহলে সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? সেক্ষেত্রে কিছু না ঘটনা ঘটলেও এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে আমরা বলবো যে নিরবিচ্ছিন্ন তরঙ্গ বা কন্টিনিউয়াস স্পেকট্রা বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিরকম ভাবে ঘটবে? আমি তোমাদের একটা সিম্পল ঘটনা বলছি। এটা একটা ইলেকট্রন ছুটে আসলো, এখানে একটা ইলেকট্রন ছুটে আসলো, ইলেকট্রনটা ছুটে আসলো। ইলেকট্রন যখন আসলো তখনকার ভেলোসিটি v1, ইলেকট্রনের একটা মাস রয়েছে, তাহলে সেই ইলেকট্রনটি v1 বেগে যদি এখানে আসে, তাহলে সেই ইলেকট্রনটি একটা এনার্জি নিয়ে আসে, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলতে পারি, যেটাকে E1 বলতে পারি। তাহলে E1 কত? সেই কাইনেটিক এনার্জি E = mv1²। এতটা গতিশক্তি নিয়ে কোনো একটি ইলেকট্রন পরমাণুর মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পর সেই ইলেকট্রনটি এইভাবে আসলো, একটু উপর দিয়ে আসলে ভালো হতো। ইলেকট্রনটা এইভাবে যাবে, কিন্তু কেন যাবে সেটা আমি বলছি, অসুবিধা নেই। তার একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন প্রথম ছুটে আসলো, যার ভর m, সে এখান থেকে যে পোটেনশিয়াল ড্রপ করা হবে, এখান থেকে যে মানে ব্যাটারি যে মানে ফোর্স অ্যাপ্লাই করা হবে, সেই হিসেবে ইলেকট্রনের বেগ বাড়বে। এখানে তোমার ভোল্টেজ যত বেশি বাড়ানো হবে, এটা মেইনলি 50 কিলোভোল্ট, দ্যাট মিনস 50,000 ভোল্টেজ। এই সিআরও টিউবে এখানে যে ভোল্টেজটা দেওয়া হয় মেইনলি কমপক্ষে 50 কিলোভোল্ট বা 50,000 ভোল্ট বা 50,000 ভোল্ট, মানে এক্স রশ্মিকে সঠিকভাবে পেতে গেলে আমাদের এইরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে। 50,000 ভোল্ট এখানে নয়, আমাদের বাড়িতে যে বিদ্যুৎ চলে সেটা মেইনলি 220 ভোল্ট। তো 220 ভোল্ট আর কোথায় 50,000 ভোল্ট? তা 50,000 এখানে এই রশ্মিটা, এই পরীক্ষাটা করতে গেলে তোমাদের এতটা ভোল্টেজ দরকার। এর বেশি দিলে ভালো হবে, খারাপ হবে না, কিন্তু কম দিলে খারাপ হবে। তো আমরা এতটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে ইলেকট্রনের বেগ কতটা বেশি হবে? মানে খুব ক্ষুদ্র কণা, ইলেকট্রনের বেগ অত্যন্ত বেশি হবে। তাহলে v1 বেগে কোনো একটি ইলেকট্রন, দ্যাট মিনস E1 শক্তি নিয়ে পরমাণুর মধ্যে প্রবেশ করলো। পরমাণুর মধ্যে প্রবেশ করলে বেশিরভাগ ইলেকট্রন কি হয়? বেশিরভাগ ইলেকট্রন পরমাণুকে ক্রস করে বেরিয়ে যায়, শূন্যস্থানের মধ্য দিয়ে বেশিরভাগ ইলেকট্রন বেরিয়ে যায়। কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি পরমাণুর আয়তনের তুলনায় সো নেগলেক্টেড। পরমাণুর যে ভলিউম, দ্য ডেন্সিটি অফ ইলেকট্রনিক স্পেস ডিউ টু হোল অ্যাটমিক স্পেস ইজ নেগলেক্টেড। বাট কিছু তো রয়েছে। তাহলে ইলেকট্রন যখন ছুটে আসবে, তখন আসার পরে এই ইলেকট্রনগুলির সঙ্গে এর কোনো ইন্টারাকশন ঘটবে না। কিন্তু পরমাণুর কেন্দ্রকে তো একটা প্রোটন কণা রয়েছে, একটা না প্রোটন রয়েছে, পরমাণু কেন্দ্রকে প্রোটন রয়েছে। সেই প্রোটন কত হবে? সে যে পরমাণু থাকবে সেই পরমাণু জেড যা হবে সেই হিসেবে। তাহলে এটা কি ধনাত্মক? এখানে জেড ই সংখ্যক প্রোটন রয়েছে এবং একটা ইলেকট্রন ছুটে আসলে এখানে ইলেকট্রনটা এখানে থাকবে সব থেকে কাছের অবস্থা এখানে। তাহলে যখন এদিকে আসবে, এদের সঙ্গে ইন্টারাকশন না হলেও, মানে এদের ভ্যালু বেশি হবে, এদের সঙ্গে ইন্টারাকশন না হলেও পরমাণুর কেন্দ্র কিন্তু সেই ইলেকট্রনকে একটু টানবে। কারণ সিন্স দ্য পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ শুড বি ক্রিয়েট এ
attractive force. Since the positive charge and negative charge create a attractive force, যেহেতু পজিটিভ আধান এবং নেগেটিভ আধান একটা আকর্ষণ বলের সৃষ্টি করবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স, কুলম্বের আকর্ষণ বলের সূত্র অনুযায়ী বা কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স অনুসারে আমরা বলতে পারি যে এই ইলেকট্রন এবং এই প্রোটন, দ্যাট মিনস কেন্দ্রকের সঙ্গে একটা আকর্ষণ বলের সৃষ্টি হবে, এবং আকর্ষণ বলের সৃষ্টি হওয়ার কারণে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এইদিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এদিকে বেরিয়ে না গিয়ে সে কিছুটা পথ বিচ্যুতি করলো, এইভাবে চলে গেল, ডেভিয়েট হয়ে গেল। অর্থাৎ এটাকে বলা হয় ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা কৌণিক বিচ্যুতি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা কৌণিক বিচ্যুতি। এই ঘটনাটা ঘটার জন্য কে দায়ী? এই ঘটনাটা ঘটার জন্য মানে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে ধনাত্মক আধান, সেই আধানটি দায়ী। আগে একটা রশ্মি বোঝার চেষ্টা করো, বাকি রশ্মিগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা দায়ী। যখন ইলেকট্রনটি অ্যাকচুয়ালি এইদিকে যদি যেত, তাহলে সে যে শক্তি নিয়ে এসেছে সেই শক্তি নিয়ে বেরিয়ে যেত, কিন্তু এখানে আসার জন্য সে আকর্ষণ করেছে এবং সেই শক্তিটি কিছুটা কমে গিয়ে এদিকে বেরিয়ে গেল। সেই শক্তি আমরা বললাম, সেই শক্তিটা হচ্ছে তোমার E2। অর্থাৎ ইলেকট্রনটি এইদিকে ইলেকট্রন যখন বেরিয়ে গেল তখন তার বেগ কত? V2। এবং এই V1 এর থেকে V2টা কম, কারণ এখানে যখন আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে, আকর্ষণ বলের জন্য এখানে তার কিছুটা শক্তি নষ্ট হয়ে গেছে এবং সেই শক্তি নষ্ট হয়ে গিয়ে E2 সৃষ্টি হয়েছে এবং তার অন্তিম বেগ হয়ে গেছে V2। তাহলে এখন ইলেকট্রনটির গতিশক্তি কত হবে? এখন ইলেকট্রনটির গতিশক্তি হবে E2 সমান সমান হাফ অফ mv2 স্কয়ার। অবশ্যই আমরা এখানে বলতে পারি যে E1 গ্রেটার দ্যান E2, কারণ যে রশ্মিটা বেরিয়ে যাবে সেই রশ্মিটা কখনোই এই E1 এর থেকে বেশি হবে না, কম হবে। কিসের জন্য? নিউক্লিয়াসের ইন্টারাকশনের জন্য। আচ্ছা, তাহলে কতটা কমলো? এখানে যদি আমরা 50 জুল পাঠাই, এখানে আমরা 45 জুল পেলাম। তাহলে 5 জুল গেল কোথায়? 5 জুল এখানে অ্যাট্রাকশনের জন্য বা ইন্টারাকশনের জন্য। তাহলে 5 জুল কি এখন নষ্ট হবে না? এনার্জি তো নষ্ট হয় না, এনার্জি ট্রান্সফার হয় অন্য কোনো শক্তিতে। সেটা কি হবে? যখন এই ঘটনাটা ঘটবে তখন এখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, যেটাকে Hν সৃষ্টি হবে। সেই Hν কত? সেই Hν হচ্ছে তোমার E1 - E2 is equals to Hν। মানে এখানে একটা শক্তি বিকিরণ হবে। সেই শক্তির কথা কি বলতে পারি আমরা? সেই শক্তি আমরা বলতে পারি যে হাফ অফ V1 স্কয়ার মাইনাস হাফ অফ V2 স্কয়ার ইজ ইকুয়ালস টু AC বাই ল্যামডা। অর্থাৎ এখান থেকে যে শক্তি নির্গত হবে তড়িৎচুম্বকীয়, কারণ এখন তরঙ্গের একটা পরিবর্তন ঘটলো, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা যে আর তড়িতায়িত কণা, সেই তড়িতায়িত কণা কি একটা ত্বরণের চেঞ্জ হয়ে ঘটেছে, ত্বরণের চেঞ্জ হলো। সেই ত্বরণের যদি চেঞ্জ হয় মানে বেগের পরিবর্তন ঘটলো, বেগের পরিবর্তন ঘটলে কি হবে? এখান থেকে সে কি করবে? এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটলো। সেই বিকিরণ কত? সেই বিকিরণ হচ্ছে তোমার ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি, এই দুটি ডিফারেন্স যেটা আসলো সেটাই বিকিরণ। সেই বিকিরণটা কত? Hc বাই ল্যামডা। অর্থাৎ এখান থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হলো, সেই বিকিরণটা এখান থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে, সেই বিকিরণটা কি? সেই বিকিরণটা হচ্ছে তোমার, সেই বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। অর্থাৎ আমরা যদি বলতে পারি মেইনলি এই উইন্ডোটা এখানে না রেখে, উইন্ডো এখানে রাখা হয় অনেক সময়, উইন্ডো অ্যাকচুয়ালি এইদিকে রাখা হয়, কারণ এখান থেকে ইলেকট্রন এদিকে বেরিয়ে যাবে, কিছু ইলেকট্রন স্ক্যাটার বেরিয়ে যাবে। এখান থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ অর্থাৎ রশ্মি, যে রশ্মিগুলো বেরোবে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইউভি তোমার হচ্ছে গিয়ে এটাকে কি বলা হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইমিটেড রেডিয়েশন, সেই ইমিটেড রেডিয়েশন কোনো একটা উইন্ডো দিয়ে পাঠিয়ে সেখান দিয়ে আমরা দেখতে পারি যেটা কী রকম রশ্মি। সেটা উইন্ডোটা এখানে ওখানে আমরা ইলেকট্রনের এই পথটাকে আমরা দেখবো না, এখান থেকে যে মেইনলি যে এই রশ্মিটা বেরোলো সেই রশ্মিটাকে আমরা দেখবো যে রশ্মিটা কোন দিকে গেল এবং রশ্মিটার ক্যারেক্টারাইজ কীরকম, রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত, রশ্মিটা কীরকম। আচ্ছা, এটা ধরুন পয়েন্ট 1 গেল। পয়েন্ট এবার বোঝার চেষ্টা করো, কোনো একটি ইলেকট্রন যদি এইভাবে না এসে এইভাবে আসে, কোনো একটি ইলেকট্রন যখন এইভাবে আসে, অর্থাৎ এইভাবে মানে কি? এই কক্ষপথে এসে প্রবেশ করলো, এইদিকে যাওয়ার কথা, এইদিকে না গিয়ে এসে কি করবে? এইদিকে ডেভিয়েট করে সে এরকম করে যাবে। তাহলে কেন? এর ডেভিয়েশনটা কম হবে। এর একটা বেগ হচ্ছে কত? বেগ V1 প্রাইম, এর অন্তিম বেগ কত? V2 প্রাইম। মাস অফ ইলেকট্রন m, মাস অফ ইলেকট্রন m, ইনিশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন E1 প্রাইম, ফাইনাল এনার্জি অফ দ্য ইলেকট্রন আফটার
attractive force of nucleus E2 prime. So the energy decreases should be E1 prime minus E2 prime is equals to S nu prime. That means AC by lambda prime. তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আর এখন তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে। অর্থাৎ আমরা বিষয়টা কি দেখলাম, তাহলে এই ইলেকট্রনটি পরমাণুর ইনার কোর দিয়ে গেল, না এখান দিয়ে গেল, না এখান দিয়ে গেল, না এখান দিয়ে গেল, মানে বিভিন্ন কক্ষপথের মধ্য দিয়ে গেলে তার শক্তি এক এক রকম নির্গত হবে। কিন্তু শক্তি এক এক রকম নির্গত হবে, এই শক্তির সব থেকে বেশি হবে, এই শক্তি তুলনামূলকভাবে কম হবে, এই শক্তি তুলনামূলকভাবে আর একটু কম হবে, এটা আর একটু কম হবে, এটা আর একটু কম হবে। তার মানে কি, এখানকার যে এখান থেকে যে তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে, এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য একটু বেশি হবে, এখানে তার থেকে বেশি হবে, এখানে তার থেকে বেশি হবে। তাহলে আমি কি বললাম, এখান থেকে সব থেকে বেশি তড়িৎ শক্তি নির্গত হবে। সে তড়িৎচুম্বক তরঙ্গের জন্য এখানে সব থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ অর্থাৎ সব থেকে বেশি শক্তি নির্গত হবে। তার কারণ এখানে যে এনার্জি E1, এখানে এনার্জি E2, এই E1 এর থেকে E2 বেশি ঘাটতি হবে। যে শক্তি সবাই যদি সমান, এটা সবাই যদি 50 জুল পাঠানো হয়, এটা কত বেরোবে, এটা 30 জুল, এটা কত বেরোবে, এটা 40, এটা কত হবে, এটা 45, এটা 48, 49 অ্যান্ড 9.5 এটসেট্রা। তার মানে কি, যতই আমরা কাছের দিকে যাব ততই শক্তি বেশি নষ্ট হবে এবং সেই শক্তিটি ট্রান্সফার হবে। অর্থাৎ এই এনার্জিটা বেশি বিকিরণ নেবে, এখানে যে শক্তিটা ট্রান্সফার হবে, যে শক্তিটা এখানে নষ্ট হবে সেই শক্তি এখানে বিকিরণ হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এই শক্তিটা কোথায় বেশি ট্রান্সফার হবে, যত ইনার কোর দিয়ে যাবে তত বেশি ট্রান্সফার হবে, যত আউটার কোর দিয়ে যাবে তত শক্তি ট্রান্সফারটা কম হবে। অর্থাৎ এখানে যত আউটার কোরের দিকে যাবে তত এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের শক্তি কমে যাবে। তাহলে এখানকার তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের শক্তি বেশি, এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম। বিকিরণের শক্তি H নিউ সব থেকে বেশি এখানে, তার থেকে কম এখানে, তার থেকে কম। কিন্তু সবগুলোই আমি কখন বলছি, সবগুলো যখন ইলেকট্রনের সঙ্গে কোনো রকম কোলাইড করবে না। এটা ভাষা মাথায় রাখবে যে স্যার আপনার তোমার এখনো বলবে স্যার ইলেকট্রনের সঙ্গে সমস্যা হলে কী হবে, ওটা কিন্তু আলাদা বিষয় রয়েছে, এখানেই আছে। সেটা আমরা এর নেক্সট এই টপিক্সটা শেষ হলেই এর পরবর্তী স্টেজ, যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা বা বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এটাকে বলা হয় তোমার কন্টিনিউয়াস স্পেকট্রা, এরপরে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা। কন্টিনিউয়াস স্পেকট্রা অনেক রকম হয়। যদি ইলেকট্রনটি নিউক্লিয়াস দিয়ে বেরিয়ে যায়, আউটার কোর, তার আউটার কোর, তার আউটার কোর, আউটার সেল, আউটার মোস্ট সেল বেরিয়ে যায়, তাহলে তার শক্তি ক্রমানুসারে ডিক্রিজ করবে। আচ্ছা, যদি শক্তি ডিক্রিজ করে তাহলে কী দাঁড়াবে, আমরা কি জানি যে এনার্জি ডেল্টা ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এনার্জি যত বৃদ্ধি পাবে ল্যামডা তত কমে যাবে, এনার্জি যত কমে যাবে ল্যামডা তত বেড়ে যাবে। তাহলে এখান থেকে নির্গত এনার্জি সব থেকে বেশি, কারণ এখানে সব থেকে বেশি ঘাটতি হয়ে যায়, এখান থেকে নির্গত এনার্জি সব থেকে বেশি হয়। তাহলে এখানকার তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে এখানকার নির্গত তরঙ্গ দৈর্ঘ্য মান কত, লেস। এখান থেকে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য গেইন। গেইন মানে কি, বাড়ে না, এর তুলনায় বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে কি, আমরা কি বললাম যে কতগুলো ইলেকট্রন যখন কোনো একটি পরমাণুর মধ্যে এসে পড়বে, এই যে ইলেকট্রনগুলো যখন এইভাবে আসবে, তখন আসলে সেই পরমাণুর মধ্যে যখন প্রবেশ করবে তো সেখান থেকে বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে, সেটা কোনোটা কম কোনোটা বেশি। তাহলে বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য, বিভিন্ন রকম এনার্জি ঘাটতির জন্য এখানে তো একটা অ্যাটম নেই, লাখো করোড়ো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এখানে হাজারো শত লাখো করোড়ো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি অ্যাটম রয়েছে। সেই সমস্ত কোটি কোটি অ্যাটমের মধ্যে দিয়ে কোটি কোটি এখানে তোমাদের হচ্ছে গিয়ে এরকম ঘটনা ঘটবে। তাহলে কোটি কোটি তরঙ্গ দৈর্ঘ্য এখানে কোটি কোটি রশ্মি, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে। তাহলে এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য বিভিন্ন রকম শক্তি এখানে নির্গত হবে, যে শক্তিগুলোকে বলা হয় কন্টিনিউয়াস, সর্বদা বেরোতেই থাকবে, যতক্ষণ ধরে এই ঘটনা ঘটবে এটা বেরোতেই থাকবে। এরকম এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা, নিরবিচ্ছিন্ন। আচ্ছা, এখানে আর একটা বিষয়, নিরবিচ্ছিন্ন মতো আর একটা টপিক্স, ছোট্ট একটা টপিক্স রয়েছে। কীরকম, যদি সাপোজ একটি ইলেকট্রনকে আমরা এমন একটা বেগ দিলাম, বেগ দেওয়ার পর এখানে এসে সে স্থির হয়ে গেল, মানে এই ইলেকট্রনটি সর্বোচ্চ গতিবেগ নিয়ে এসে এখানে সে অ্যাট্রাকশন এতটাই বেশি, সে আর এখান থেকে বেরিয়ে গেল না, এখানে কোনো ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হয়নি, এখানে সে শূন্যে সে থেকে গেল, মানে তার বেগ শূন্য হয়ে গেল। যদি আমাদের অন্তিম বেগ সমান সমান 0 হয়, তাহলে এখান থেকে কি হবে, এখানে যে শক্তিটা নষ্ট হলো সেই শক্তির তড়িৎচুম্বক, মানে এখানে যে পুরোটা কতটা নষ্ট হয়ে গেল, যে শক্তিটি এখানে আসলো সেই শক্তিটি এখানে নষ্ট হয়ে গেল,
কারণ সেই শক্তিটি এখানে কি হলো, আর নেই, কোনো কিছুই বেরোলো না, তাহলে পুরোটাই তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হিসেবে তড়িৎচুম্বক তরঙ্গ হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এখানে তড়িৎচুম্বক তরঙ্গ সব থেকে বেশি, এবং তখন তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। মিনিমাম ওয়েভ লেন্থ when a electron coming from outer region to inner core of a nucleus of an atom, and it will rest at this portion, then it will emit a highly energetical radiation, and this radiate energy should be maximum. That means the wavelength of this energy should be minimum. সো আমরা বলতে পারি, এবং এটার জন্য কে দায়ী, এই ম্যাক্সিমাম মিনিমার জন্য কে দায়ী, এখানে ম্যাক্সিমাম মিনিমার জন্য দায়ী শুধুমাত্র এটা। কারণ আমি এখানে যেভাবে ভোল্টেজ ড্রপ করবো সেই হিসেবে বেগটা বাড়বে, এখানে ভোল্টেজ আমি যেভাবে কমাবো সেই হিসেবে কমবে। এখানে তো একটা সোর্স রয়েছে, তাহলে আমি এখানে ভোল্টেজটাকে এমনভাবে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে দেখলাম যে ইলেকট্রনগুলো ছুটে এসে, তাহলে আমি কমিয়ে বাড়ি একটা অ্যাডজাস্ট করলাম, ইলেকট্রন ছুটে এসে যাতে বেরোতে না পারে এখানে থেকে যায়। তাহলে কি, ফটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে ঋণাত্মক বিভব দিলে, মানে উল্টো দিকে কমালে, যে ঋণাত্মক বিভব ফটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে ধনাত্মক বিভব দিলে, যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটিও এখানে গিয়ে তার গতিশক্তি শূন্য হয়ে যায়, ইলেকট্রনটিও গিয়ে এখানে তার বেগ শূন্য হয়ে যায়, তখন তাকে বলা হয় নিবৃত্তি বিভব বা কাট অফ ভোল্টেজ, বা সেটাকে বলা হয় সর্বোচ্চ গতিশক্তি। সেখান থেকে যে তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হবে সেই তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি কত, সর্বোচ্চ। দ্যাট মিনস আমরা কি পেলাম এখান থেকে, আমরা এখান থেকে বলতে পারি যে একটি ইলেকট্রন, প্রথমত ইলেকট্রনটি শক্তি ছিল কত, প্রথমত ইলেকট্রনটির শক্তি ছিল হাফ অফ mv1 স্কোয়ার, তারপরে ইলেকট্রন শক্তি কত ছিল, যে হাফ অফ mv2 স্কোয়ার। তাহলে E1 অবশ্যই E2 থেকে বড়, তখন আমরা কি পাবো, তখন একটা তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হবে যেটাকে আমরা বলতে পারি E1 মাইনাস E2, সেটা কত, h নিউ। ভালো কথা, তাহলে E1 কত, যে হাফ অফ mv1 স্কোয়ার মাইনাস হাফ অফ mv2 স্কোয়ার সমান সমান কত, h নিউ। এটা সিম্পল ওয়ে, যে কোনো লেভেলের ক্ষেত্রে, যে কোনো স্টেপের ক্ষেত্রে এটা। স্পেশাল কন্ডিশন, যদি এই আউটার ভেলোসিটিটা জিরো হয়, যদি ইলেকট্রন ওখান থেকে কোনো রকম বেরিয়ে না যায়, ইলেকট্রনের বেগ শূন্য হয়ে যায়, তাহলে এই যে ডিফারেন্সটা এটাই থাকবে, কিন্তু এই এনার্জিটা শূন্য, মানে কাইনেটিক এনার্জি জিরো, এই কাইনেটিক এনার্জিটাই শেষ কথা। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা when the output velocity is equal to 0 meter per second, then this equation are updated formation, and this equation change into তাহলে এই ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করে তাহলে কি পাবো, যে হাফ অফ mv1 স্কোয়ার, v1 স্কোয়ার বলা যাবে না, এটাকে ম্যাক্স বলা হবে, v1 ম্যাক্স, ঠিক আছে, v1 স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়ালস টু h নিউ ম্যাক্স। এটা বলতে h নিউ ম্যাক্স মানে এখানে সর্বোচ্চ, h তো ধ্রুবক, কম্পাঙ্ক, সর্বোচ্চ কম্পাঙ্ক যুক্ত তরঙ্গ এখান থেকে নির্গত হবে। সেটা যেখানে গিয়ে সে এই কক্ষের জন্য একটা সর্বোচ্চ হতে পারে, এই কক্ষের জন্য একটা সর্বোচ্চ হতে পারে, তাহলে এখান থেকে একটা সর্বোচ্চ কম্পাঙ্কের একটা শক্তি নির্গত হবে। ভালো কথা, সর্বোচ্চ কম্পাঙ্কের শক্তি যদি নির্গত হয় তাহলে কি দাঁড়াবে, আমরা দেখলাম যে হাফ অফ h1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু h নিউ ম্যাক্স। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটিও গিয়ে এখানে বেগ শূন্য হবে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি মানে কত, E1টা অ্যাকচুয়ালি এখানে V1টা অ্যাকচুয়ালি V1 ম্যাক্স, দ্যাট মিনস এখানকার শক্তি কত, তাহলে হাফ অফ V1 ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু h নিউ ম্যাক্স। আচ্ছা, আর কি হতে পারে, এর জন্য কে দায়ী, এই গতিশক্তির জন্য দায়ী কে, এই গতিশক্তির জন্য দায়ী এই ভোল্টেজ। আচ্ছা, এখানকার ভোল্টেজ কত, ভোল্টেজ আমরা বললাম V0 মানে কি, এটাকে বলা কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ বা তোমার হচ্ছে কাট অফ ভোল্টেজ কেন বলা হয়, তাহলে এটাকে বলা হয় কোনো ফটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে ধনাত্মক বিয়োগ দিলে ফটো ক্যাথোড থেকে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটি অ্যানোডে গিয়ে তার বেগ শূন্য হয়ে যাবে, সেই শক্তিকে বা সেই ইনপুট ভোল্টেজকে বা সেই ভোল্টেজকে বলা হয় কাট অফ ভোল্টেজ, যেটা তোমরা পরমাণু না দৈত্য সত্তা
বা ডুয়ালিটি নেচার, আমরা মেইনলি কোয়ান্টাম তত্ত্ব বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কি আমরা এই জিনিসটা জানবো যে কাট অফ ভোল্টেজটা কি, মানে পরিষ্কার সংজ্ঞাটা এটাই লেখা আছে, বুঝতে পারো? তো যাই হোক, তাহলে এটাকে কি বলা যেতে পারে, এখানকার যে শক্তিটা দাঁড়াবে সেই শক্তির কত আমরা কি জানি যে কৃতকার্য ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান আপন চার্জ। তাহলে একক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে তার নাম কৃতকার্য। তাহলে বিভব প্রভেদ, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে কৃতকার্য সমান সমান কিউভি। এখানে একটা আধানকে এখানে নিয়ে আসতে যে কাজ করতে হবে তার নাম হচ্ছে কৃতকার্য। তাহলে এখানে আধান কত, একটি ইলেকট্রনকে ভি ভোল্টেজের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করলে যে কার্যটা হবে সেই কার্যটা কত, ডব্লিউ ম্যাক্স। এই ডব্লিউ ম্যাক্সটা কত, ডব্লিউ ম্যাক্সটা হচ্ছে তোমার সর্বোচ্চ গতিশক্তি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে হাফ অফ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু ডব্লিউ ম্যাক্স, বা এটাকে আমরা কি বলতে পারি কিউবি, বা এটাকে আমরা কি বলতে পারি ইভি জিরো, ইলেকট্রনিক চার্জ এবং স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। তো আমরা এখানে কি বলতে পারি, বা বলতে পারি যে এইচ নিউ ম্যাক্স সর্বোচ্চ বিকিরণ শক্তি সমান সমান ইলেকট্রনিক চার্জ এবং স্টপিং পোটেনশিয়াল। তাহলে এই দুটি সমান, তাহলে আমরা কি বলতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি এইচ নিউ ম্যাক্স মানে কত, নিউ মানে সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা মিন, যদি আমরা এটা ল্যামডা মিন বলতে পারি, কারণ নিউ সমান সমান কত, যেহেতু নিউ সমান সমান সি বাই ল্যামডা, যখন ল্যামডা সব থেকে ক্ষুদ্রতম তাহলে কম্পাঙ্ক সব থেকে বৃহত্তম, কারণ সি তো ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি যে এইচ নিউ ম্যাক্স সমান সমান এইচ সি বাই ল্যামডা মিন ইজ ইকুয়ালস টু ইভি জিরো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডা মিন ইজ ইকুয়ালস টু HC by EV0. If we put the value of Planck constant, light velocity, electronic charge and the potential of the control battery, then we can write এটা হচ্ছে Planck constant কত 6.625 10 to the power minus 34 3 into 10 to the power 8 by 1.602 10 to the power minus 19 into V0 এত কি এত মিটার আসবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার, এত মিটার আসবে। সেটাকে আমরা কত পাবো, এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো 12.43, আমার এক্স্যাক্টলি মনে নেই, 43 10 to the power minus 7 by V0 এত মিটার, বা 12,400 কত একটা অ্যাংস্ট্রম এত মিটার। আমি দেখছি এটা কত আসে। সরি, এটা 6.625 into 3 into 10 to the power minus 34 plus 8 by 1.602 into 10 to the power minus 19, এটা যেটা আসলো 12.40 10 to the minus 7 406 12.406 10 to the minus 7 মিটার। এটা হচ্ছে তোমার 12,406 অ্যাংস্ট্রম, এটা মিটারে আমরা বলতে পারি এত অ্যাংস্ট্রম। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে যে এটা এতটা তরঙ্গ দৈর্ঘ্য। যখন এটা ম্যাক্সিমাম সর্বোচ্চ, এর থেকে সর্বোচ্চ শক্তি হতে পারে না। কেন থেকে সর্বোচ্চ শক্তি হতে পারে না, কারণ ইলেকট্রন এসে দাঁড়িয়ে গেল, ইলেকট্রনটি সর্বোচ্চ গতিবেগ নিয়ে আসলো এবং দাঁড়িয়ে গেল, পুরোটাই সে হস্তান্তর করে দিল, এবং সেই পুরোটা হস্তান্তর করার জন্য পুরোটাই সর্বোচ্চ শক্তি নির্গত হলো। তাহলে সর্বোচ্চ শক্তির জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। সেই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কি বলেছিলাম, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে গিয়ে তোমার দ্য রেঞ্জ অফ এক্স রেজ
স্পেকট্রাম, যেহেতু এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত, 0.01 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম। সুতরাং এটাকে আমাদের এক্স রশ্মির পাল্লার মধ্যে আসতে গেলে অ্যাটলিস্ট আমাকে যে V0, দ্যাট মিনস এখানকার যে ভোল্টেজ স্টপিং পোটেনশিয়ালটা, সেটাকে অ্যাটলিস্ট 50 কিলো ভোল্ট, যেটাকে আমরা বলছিলাম, সেটা দিকে আমরা টেস্ট করে দেখি। যখন যে অ্যাপ্লাই ভোল্টেজ কত, 50 কিলো ভোল্ট, দ্যাট মিনস 50,000 ভোল্ট, তখন তড়িৎচুম্বক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা কত, ল্যামডা মিন কত আসে, ল্যামডা মিন আসবে তোমার হচ্ছে গিয়ে 12.406 10⁻⁻7 বাই 50,000, এত মিটার। ঠিক আছে, এটা যেটা আসলো 24.81 10⁻⁻12 মিটার। আচ্ছা, এত মিটার মানে কত অ্যাংস্ট্রম? এত মিটার মানে আমরা 10⁻10 দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে? 24.81 ইন্টু 10⁻⁻2 অ্যাংস্ট্রম। এটা মানে কত? 0.2481 অ্যাংস্ট্রম। তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে আছে? এটা এই রেঞ্জের মধ্যে আছে। ভালো করে দেখো, তাহলে এক্স রশ্মি পেতে গেলে আমাদের উচ্চ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো আমরা, সেই তরঙ্গগুলোকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। আরেকটা আছে, সেটাকে বলা হয় তোমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। দেখি ক্যামেরাটা ঠিক আছে কি নাই, কারণ লং ভিডিও তো আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স স্পেকট্রা বা বৈশিষ্ট্যমূলক বর্ণালী। সেই বৈশিষ্ট্যমূলক বর্ণালী কখন আসবে? এই ঘটনাই থাকবে, এই এক্স রশ্মির এই ঘটনাই থাকবে। মানে এইভাবে একটা ডিসচার্জ টিউব থেকে যে তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত করা হয়, সেই তড়িৎচুম্বক তরঙ্গ যখন এইরকম রেঞ্জে পড়ে, সেই রেঞ্জকে পাঠিয়ে আমাদের শরীরে ধরে নাও আমার হচ্ছে গিয়ে হাতের এই জায়গাটা ভেঙে গেছে। আমি যদি সরাসরি আমাদের চোখের যে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, সেই 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, সেই চোখের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দিয়ে যদি আমরা ওই হাতের ভাঙা হাড়টার পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম বা দেখতে পারতাম, তাহলে তোমরা ডিরেক্টলি দেখতাম এই তো আমরা ওই জায়গায় ভেঙে গেছে। তাহলে তো টর্চ লাইট জ্বালাতাম, এই মোবাইলের লাইট জ্বালাতো কোন জায়গাটা ভেঙে গেছে একটু দেখে নেই। কারণ এই মোবাইলের লাইট বা আমাদের চোখের যে শক্তি বা আমার চোখের দৃশ্যমানত যে শক্তি, যে সাধারণ যে লাইট, ভিজিবল লাইট, সেই ভিজিবল লাইটের শক্তিটা কম, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম। আমরা একটু আগে বলেছিলাম যে এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ নিউ, দ্যাট মিনস এইচ সি বাই ল্যামডা। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে শক্তি কমে যাবে। তার শক্তি কমে গেলে কী হবে? তার পেনিট্রেশন পাওয়ার বা ভেদন ক্ষমতা কমে যাবে। তাহলে ভেদন ক্ষমতা কমে গেলে আমরা কিন্তু সেটাকে আর মানে জানতে পারবো না যে কোথায় ভেঙে গেছে। তাহলে আমাদের এটাকে জানতে গেলে, যে হাড়ের যে পরীক্ষা, এটাকে জানতে গেলে আমাদের কি করতে হবে? যে উচ্চ শক্তি সম্পূর্ণ রশ্মি পাঠাতে হবে, যেটা আমাদের এখানকার ক্ষতি করবে না, অথচ শুধুমাত্র নির্ণয় করতে সাহায্য করবে। তাহলে কী করা হয়? যেমন একটা জেরক্স করা হয়, পেজ থেকে একটা জেরক্স করা হয়, ঠিক এর জেরক্স করতে গেলে কী করতে হবে? এমন শক্তি পাঠাতে হবে যেটা এটা ভেদ করে যাবে, কিন্তু হাড়কে ভেদ করতে পারবে না। শুধুমাত্র হাড়ের একটা প্রতিচ্ছবি দেবে, কোনো একটা পর্দায় জেরক্স করবে, কিন্তু সেটা কী হবে? তাহলে সেটা কী রশ্মি? সেটা এক্স রশ্মি। কারণ এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে মানে অনেকটাই কম। অনেকটা কম হলে কী হবে? তার শক্তি বৃদ্ধি পাবে, এবং শক্তি বৃদ্ধি পেলে কী হবে? আমাদের এখানে পাঠালে মানে আমাদের যদি এদিকে রশ্মি পাঠানো হয়, তাহলে আমার শরীরে পুরো হোল বডি ভিজুয়ালাইজড হয়ে যাবে। মানে একটা যদি বডিকে স্ক্যান করতে গেলে কী হবে? আমাকে এক্স রশ্মি এদিকে পাঠিয়ে আমাকে ধরতে হবে, পুরো হোল বডি ওদিকে উঠে যাবে, মানে ভিজুয়ালাইজ হয়ে যাবে। তাহলে এক্স রশ্মির সাহায্যে আমরা যে কোনো ভাঙা হাড়ের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এবং শুধুমাত্র ভাঙা হাড়ের পরীক্ষা নিরীক্ষা নয়, এক্স রশ্মির সাহায্যে যেমনটা চিকিৎসা ক্ষেত্রে সব থেকে এর বেশি ব্যবহার, মানে বহুল ব্যবহৃত যেটা হচ্ছে, এর ব্যবহারটা হচ্ছে কি সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে। কেন সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে বেশি ব্যবহার চিকিৎসা ক্ষেত্রের থেকে বেশি? তার কারণ হচ্ছে কি এক্স রশ্মির স্পেকট্রা, ভন্ড লাউ বলে একজন বিজ্ঞানী আছে, যিনি কোনো একটা ক্রিস্টালের যে স্ট্রাকচার কীরকম হবে সেটা তুমি লবণের স্ট্রাকচার বলতে পারো, যে কোনো একটা মলিকুল বা কোনো একটা ক্রিস্টালের স্ট্রাকচার কীরকম হবে, সেই স্ট্রাকচারটা মেনলি এক্স রে স্পেকট্রা থেকে ভালো পরীক্ষা করা যায়। মানে এক্স রে স্পেকট্রা শুধুমাত্র মানুষের দেহের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে নয়, যে কোনো মৌলের
তার চারিত্রিক বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। মেনলি এটা চিকিৎসা ক্ষেত্র এবং এটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক গবেষণাগারে, সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে এর খুবই ইমপ্লিমেন্টেশন আছে। তো যাই হোক, আমরা আর একটা বিষয় আছে এখানে, সেটা একটু বলে দিন আমাদের হচ্ছে কি এক্স রশ্মি স্পেকট্রা বিষয়টা একটু ক্লিয়ার হবে। তারপরে আমাদের একটা বিষয় বাকি থাকবে মজলে। হ্যাঁ, এখানে আমরা বললাম যে একটু আগে যেটা বলছিলাম, যেটা একটা হচ্ছে তোমার পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক। প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন থাকবে, এবং তারপরে হচ্ছে তোমার সিমিলার ওয়েতে হচ্ছে তোমার আরো 8টি ইলেকট্রন থাকবে। এখানে তোমার হচ্ছে গিয়ে 2, 8, 8, 18, 89 এটসেট্রা ইলেকট্রন থাকবে। আমরা এগুলো নিয়ে ভাবছি না। এবার যদি এই ইনকামিং ইলেকট্রনটি এসে নিউক্লিয়াসের ইন্টারাকশনটার থেকে বেশি কাজ করে, কোনো একটি ইলেকট্রনের সঙ্গে আঘাত করে, সবসময় যে বেরিয়ে যাবে তা তো নয়। আমরা রাদারফোর্ড স্ক্যাটারিং থেকে দেখেছিলাম যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং থেকে আমরা দেখেছিলাম যে কিছু ম্যাক্সিমাম রশ্মি বেরিয়ে যায়, খুব কম সংখ্যক রশ্মি 1-2 ডিগ্রি বেঁকে যায়, তার বেশিরভাগ রশ্মি যারা এর পাশে দিয়ে যায় তারা বেঁকে যাবে, এবং যারা দূরে থাকবে তারা বাঁকবে না, বা খুব কম এনার্জি রেডিয়েশন হবে, ওই জন্য তখন তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি পাই। তাহলে আমরা কি দেখতে পাবো, যে যখন ইলেকট্রনগুলি আসবে, এসে যদি কোনো একটা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটে, সে এই কক্ষের হোক বা এই কক্ষের হোক বা এই কক্ষের হোক, তাহলে কি ঘটনাটা ঘটবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টপিকস, যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স স্পেকট্রা। এক্স রে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা, এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এটা কি ছিল? এক্স রশ্মির নিরবিচ্ছিন্ন বর্ণালী। এখন আসলো এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বর্ণালী। তা এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বর্ণালীর ক্ষেত্রে আমি সাপোজ বললাম কোনো একটি ইলেকট্রন এইভাবে আসলো, এসে সে একে আঘাত করলো। সাপোজ কোনো একটি ইলেকট্রন আসলো, এসে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হলো। সংঘর্ষ হয়ে কি করলো? সেই সংঘর্ষ হয়ে ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে গেল, কোনোভাবে বেরিয়ে গেল। প্রথম পয়েন্ট, ইলেকট্রনের সঙ্গে কোন রকম কোলাইড না করে নিউক্লিয়াসের ইন্টারাকশনের জন্য যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে, তারা হচ্ছে কি, যে তরঙ্গগুলো নির্গত হবে তারা সবাই কন্টিনিউয়াস, তারা সবাই নিরবিচ্ছিন্ন। দ্বিতীয় পোর্শন কি বললাম, যে নিউক্লিয়াসের ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যদি ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটে। শুধু সংঘর্ষ না, একটি ইলেকট্রনের সঙ্গে আরেকটি ইলেকট্রন সংঘর্ষের পরে যদি সেই জায়গাটা ভ্যাকিউম সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রনটি তাকে নিয়ে বেরিয়ে গেল, ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে ভ্যাকিউম সৃষ্টি হলো। এরকম তো থাকতে পারে না, কখনো তো এরকম থাকতে পারে না। তাহলে এই ভ্যাকিউমটা কে পূর্ণ করবে? এ পূরণ করতে পারে, এ পূরণ করতে পারে, এ পূরণ করতে পারে, এ পূরণ করতে পারে, বা এখানকার কোনো একটা ইলেকট্রন সে পূরণ করতে পারে, এক্সেট্রা। তার মানে এই ভ্যাকিউম ইলেকট্রনটা পূরণ করতে গেলে যদি এখান থেকে ইলেকট্রনটা এখানে এসে জাম্প করে আসে, বা এখান থেকে জাম্প করে আসে, বা এখান থেকে জাম্প করে আসে, তাহলে কি হবে? বোর্ডের দ্বিতীয় শিকার যে বলাই আছে যে কোনো একটি নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথ থেকে অপর একটি নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে যখন একটি ইলেকট্রন জাম্প করে, তখন সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়, মানে আবার বিকিরণ নির্গত হয়। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে একটা বিকিরণ নির্গত হবে। এখান থেকে কি হবে? এখান থেকে বিকিরণ নির্গত হবে। এখান থেকে কি হবে? এখান থেকে বিকিরণ নির্গত। তাহলে এখানে কিরকম রশ্মি এগুলো? তাহলে একে বলা হয় কে আলফা, একে বলা হয় কে বিটা, একে বলা হয় কে গামা। স্যার কে আলফা, কে বিটা, কে গামা কি? কে আলফা, কে বিটা, কে গামা হচ্ছে গিয়ে, কারণ এই সেল, এটাকে বলা কে সেল, এটাকে বলা এল সেল, এটাকে বলা এম সেল, এটা এন ও পি কিউ। প্রথম কক্ষ কে এল এম এন ও পি কিউ, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়। তাহলে কোনো একটি ইলেকট্রন এইভাবে ঘটনা ঘটে, কোনো একটি ইলেকট্রন যে 2 নম্বর কক্ষ থেকে প্রথম কক্ষে লাভ হয়, তাহলে আমরা তো জানি যে এখান থেকে যদি নির্গত হয় তাহলে শক্তি সব থেকে বেশি হয়, এখানে শক্তি সব থেকে বেশি হবে। তাহলে এখান থেকে যে শক্তি নির্গত হবে সেটা হচ্ছে তোমার H-1, এখান থেকে যেটা বেরোবে সেটা H-2, এখান থেকে যেটা বেরোবে H-3। তাহলে এখানে এই শক্তিটা কত? এই শক্তিকে বলা হয় কে আলফা, কারণ সবাই কে কক্ষে আসে বলো। এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার কে বিটা। এই শক্তিটা যেটা বেরোবে সেই শক্তিটা কত?
কে গামা। কে আলফা সমান কত? h-1, h-2, h-3। সিমিলার হইতে যদি এটার সঙ্গে এটা সংঘর্ষ না হয়ে এরকম একটা ইলেকট্রন সংঘর্ষ করতে এখানে বেরিয়ে যেত, এখানে তো পূর্ণই ছিল, তাহলে এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই। তাহলে হয় এখান থেকে আসবে, না এখান থেকে আসবে, না এখান থেকে আসবে, না এখান থেকে আসবে। তাহলে যদি 3 থেকে 2 আসে তাহলে আমরা কি বলতে পারি যে 2 থেকে 1-এর মধ্যে ট্রানজিশন ঘটে, সরি, যখন n2 ইজ ইকুয়ালস টু n1, মানে n2 থেকে যদি n1 এর ট্রানজিশন ঘটে, n2 মানে কত, যদি 2 থেকে এটা কত, এটা যদি 2 থেকে 1-এ আসে তাহলে কে আলফা, 3 থেকে 1-এ আসে কে আলফা, 4 থেকে কে বিটা, 4 থেকে 1-এ আসে কে গামা, 5 থেকে 1-এ আসে। আর অন্য কিছু নাম এখানে কে আলফা কে বিটা রয়েছে, গামা টামা নেই, তবুও আমি তোমাদের বলছি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। এল আলফা এল বিটার সিলেবাসে নেই, তবুও আমি তোমাদের বলছি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। আমি বলছি এবার যদি এই যে n2 প্রাইম থেকে n1 প্রাইমে আসে তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে n1 প্রাইম, মানে m কক্ষে যেটা আসে, এটা অ্যাকচুয়ালি m, সবাই যদি m কক্ষে আসে, এটা কোথায় আসলো, এটা k কক্ষে আসলো, কোনো একটা থেকে, সে দুই মানে m থেকে আসলো, l থেকে আসলো, p থেকে আসলো, m এটসেট্রা, সবাই যদি m এ আসে, কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে কোনো একটা ইলেকট্রন জাম্প করে যদি এই ভ্যাকুয়ামটা পূর্ণ করে, তাহলে যে তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত করে, তাহলে এটা নির্গত করতে পারে, এটা নির্গত করতে পারে, এটা নির্গত করতে পারে, এটা নির্গত করতে পারে। যে তড়িৎচুম্বক তরঙ্গগুলো নির্গত হবে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো হবে, একটাকে বলা হয় এটাকে বলা হয় এল আলফা h-1 প্রাইম, একটাকে বলা হবে এল বিটা h-2 প্রাইম, এটাকে বলা হয় এল গামা h-3 প্রাইম। সেটা কোথা থেকে কোথায় আসবে, এটা অবশ্যই 3 থেকে 2 আসবে। এটা কোথা থেকে কোথায় আসবে, 4 থেকে 2 আসবে। এটা কোথা থেকে কোথায় আসবে, যে 5 থেকে 2 আসবে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি m আলফা h-nu ডবল প্রাইম, m বিটা h-nu ডবল প্রাইম, m গামা h-nu ডবল প্রাইম। এটা কোথা থেকে আসবে, অবশ্যই 4 থেকে 3 আসবে, অবশ্যই 5 থেকে 3 আসবে, অবশ্যই 6 থেকে 3 আসবে। এরপরে তারপরে আর ওই শক্তিগুলো নিয়ে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে এরকম কে আলফা কে বিটা এরকম, তারপরে কি হবে, কে এন আলফা এন বিটা এন গামা, ও আলফা ও বিটা ও গামা, পি আলফা পি বিটা পি গামা, কিউ আলফা কিউ বিটা কিউ গামা, এটসেট্রা। তাহলে এই যে শক্তিগুলো, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, এটা পার্টিকুলার ইলেকট্রনের শক্তি, এটা পার্টিকুলার একটা ইলেকট্রনের শক্তি। দেখো এই রশ্মিটা সব রশ্মি যে সবসময় যেমন অনেকগুলো বান্ডেল আপ নিয়ে আসবে, সবাই যে আঘাত করবে তা না। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যত কিছু আলোচনা করা হলো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। আমি এখান থেকে 1000টি রে পাঠিয়ে দিলাম, 998টি রে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন দ্বারা অ্যাট্রাকটিভ হয়, বিভিন্ন রকম তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত করলে, এবং সেগুলোকে কি কন্টিনিউয়াস, সেটা বেরোলেই দুটো রশ্মি দুটো ইলেকট্রন এটার সঙ্গে একটা সংঘর্ষ করেছে, এটার সঙ্গে একটা সংঘর্ষ করেছে, তাহলে একটা কে আলফা সৃষ্টি করেছে, এখানে পূরণ করেছে এটা, ধরেন এটা পূরণ করেছে এটা, একটা কে আলফা সৃষ্টি করেছে, একটা এল আলফা সৃষ্টি করেছে, বা এল বিটা সৃষ্টি করেছে, বা কে বিটা এল আলফা। তাহলে এই দুটো শক্তি, নতুন শক্তি, যে শক্তিটা নিউক্লিয়াসের জন্য নয়, ইলেকট্রনের সংঘর্ষের জন্য একটা নতুন শক্তি সৃষ্টি হয়েছে, সেই শক্তিটা কি হলো, এই কন্টিনিউসের সঙ্গে অ্যাড হয়ে গেল। অর্থাৎ যে যে জায়গাটায় এই ঘটনা ঘটে, যখন যখন যেই মানে সেই গ্রাফের যে যে পয়েন্টে এই শক্তিগুলো অ্যাড হবে, সেই জায়গায় এনার্জির পিকটা অনেকটাই বেশি হবে। এই জন্যই আমরা দেখবো এরকম একটা গ্রাফ, সেটা পরীক্ষা আসে, দেখবে এইদিকে ইন্টেন্সিটি, এদিকে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ, দেখবে তোমাদের একটা এরকম একটা গ্রাফ পাবে। এরকম একটা গ্রাফ পাবে। এই প্রশ্নটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রা,
এটাকে বলা কন্টিনিউয়াস স্পেকট্রা, এটাকে বলা কন্টিনিউয়াস স্পেকট্রা, এটাকে কন্টিনিউয়াস স্পেকট্রা, কন্টিনিউয়াস স্পেকট্রা। কিন্তু মাঝে মাঝে এইখানে একটা ঘটনা করতে পারে, এখানে একটা ঘটনা করতে পারে, এখানে মাঝে মাঝে এই ইলেকট্রন সমস্যা হতে পারে কিছু কিছু জায়গায়। তাহলে কোনো একটি মৌলের ক্ষেত্রে এটা ওয়েভলেন্থ বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য, কম তরঙ্গ দৈর্ঘ্য, বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ঘটবে। এটা কি স্টপিং পটেনশিয়াল, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, ল্যামডা মিন, ল্যামডা ম্যাক্স। ল্যামডা মিন মানে কি, এখানে সত্যি সব থেকে বেশি, মানে যেটাকে বলা কাট অফ স্টার্টিং, মানে ন্যূনতম, যেটা আমরা কি বলেছিলাম যে ল্যামডা মিন ইজ ইকুয়ালস টু ইভি জিরো বাই এসি বাই ইভি জিরো। তাহলে এই পোটেনশিয়ালের জন্য এই মিনটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, বা এটাকে বলা নিবৃত্তি বিভব। তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই গ্রাফটা বিভিন্ন রকম হবে। এখানে যেখানে থেকে এই মানে ইলেকট্রনগুলো সংঘর্ষ করবে ইলেকট্রনের সঙ্গে, সেখানে এখানে তোমার কে আলফা সৃষ্টি হলো, এখানে কে বিটা সৃষ্টি হয়ে গেলো, এখানে এল বিটা সৃষ্টি হয়ে গেলো, এখানে এল আলফা সৃষ্টি হয়ে গেলো, আরও এম সৃষ্টি হতে পারে। এখানে মেনলি এল আমাদের লাগবে না, মেনলি শুধু কে আলফা কে বিটা এরকম একটা দিক। এটাকে বলা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা, এদেরকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রা। এই মোটামুটি তোমাদের একটু আলোচনা, তোমরা বইটা ভালো করে পড়ো, আশা করি বুঝতে পারবে। তারপরে যদি কোনো অসুবিধা হয়, তার কারণ এখানে তোমাদের এই ভিডিও শুটের মাধ্যমে তোমাদের সবটা বার্তা পাঠানো সম্ভব নয়। আমরা চেষ্টা করব আমরা সরাসরি তোমাদের কি প্রবলেম ফেস তোমরা এমনি বলবে, সেগুলোকে আমরা পাঠানোর চেষ্টা করব। এটা একটা অন্যরকম বিষয়, তো ওই জন্যই আমরা যতটুকু সম্ভব আলোচনা করলাম। মেনলি এর যে ব্যবহার, এর ব্যবহার অনেক জায়গায় রয়েছে আমরা জানি। হ্যাঁ, একটু আগে বলছিলাম এর ব্যবহার পরীক্ষা আসে অবশ্য বৈজ্ঞানিক গবেষণাগারে, চিকিৎসা ক্ষেত্রে একটু দিতে ব্যবহৃত হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।